Hello everybody, welcome back to our spoken English classes. Today it is the 7th day of our spoken English session and we have committed to learn basic spoken English within only 30 days. সবাইকে স্বাগতম বন্ধুদের, সবাইকে ছাত্রছাত্রীদের। আজকে আমাদের সপ্তম দিন। আজকে আমাদের ক্লাসের স্পোকেন ইংলিশ বেসিক স্পোকেন ইংলিশ সেশনের সপ্তম দিন। আর আমরা উই হ্যাভ কমিটেড আমরা একদম স্থির করেছি, মনে মনে একদম স্থির করে নিয়েছি যে আমরা 30 দিনের মধ্যে উইদিন অনলি 30 ডেজ 30 দিনের মধ্যে আমরা বেসিক যে স্পোকেন ইংলিশ, বেসিক একদম সাধারণ কথাবার্তা, আমরা কমিউনিকেটার হব। At first we want to be a communicator, not an English স্পিকার। আমরা কিন্তু প্রথমে কমিউনিকেটার হতে চাই, আমরা কিন্তু ইংলিশ স্পিকার হতে চাই না। আগে কমিউনিকেটার হই, কমিউনিকেশন করতে শিখি, লোকজনের মধ্যে অল্প বিস্তর একটু ইংরেজিতে কথা আমাদের কেউ প্রশ্ন করলে যেন আমরা উত্তর দিতে পারি, বা আমরা যেন কাউকে কিছু প্রশ্ন করতে পারি ইংলিশে প্রয়োজন পড়লে। তো সেটা আমরা প্রথম কমিউনিকেটারটা হব, কমিউনিকেশন করা শিখবো ইংলিশে। তো আজকে টুডে উই উইল লার্ন সাম সেন্টেন্সেস, affirmative sentence, negative sentence and interrogative sentence, some sentences based on past indefinite or simple past tense. Today we will learn some sentences based on past indefinite or simple past tense. এবার সিম্পল পাস্ট টেন্সের উপরে আজকে আমরা কিছু বাক্য গঠন করা শিখবো, কিভাবে বলবো আমরা সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডেফিনাইটের উপর যখন আমাদেরকে কথা বলতে হবে তখন আমরা কিভাবে বলবো, অ্যাফার্মেটিভটাই বা কিভাবে বলবো, নেগেটিভটাই বা কীভাবে বলবো, বা ইন্টারোগেটিভটাই বা কীভাবে বলবো। এই ধরনের বাক্যগুলো কোনগুলো? এই ধরনের বাক্যগুলো হচ্ছে সে এইমাত্র গেল, সে আমাকে বলল, আমার কাকা ফিরলো, আমার কাকা আমেরিকা থেকে ফিরলো। ধরো আমি তোমাকে দিলাম, একটু আগে আমি তোমাকে দিলাম, ঠিক আছে, এই যে কথাগুলো, বা আমি তোমাকে দিলাম না, সে আমাকে বললো না, সে আমাকে বলেনি, সে আমাকে বলেনিটা হবে না, ওটা প্রেজেন্ট পারফেক্টের মধ্যে চলে যাবে। সে আমাকে বললো না, আজ আমার কাকা দিল্লি থেকে ফিরলো না, ঠিক আছে, তুমি আজ স্কুলে এলে না। এই ধরনের যে কথাগুলো, বা এটাকে যদি ইন্টারোগেটিভে করতে হয়, প্রশ্নবোধকে করতে হয়, তুমি আজ স্কুলে এলে না কেন, তুমি আমাকে সত্যিটা বললে না কেন, তুমি আমাকে সত্যিটা বললে না কেন, কেন তোমার কাকা আজ ফিরলো না আমেরিকা থেকে, তুমি আজ বিকেলে মাঠে খেলতে গেলে না কেন, তুমি আজ বিকেলে মাঠে খেলতে গেলে না কেন। তো এই ধরনের যে কথাগুলো, এগুলো অ্যাফার্মেটিভে হোক, নেগেটিভে হোক, অ্যাফার্মেটিভ হ্যাঁবাচক, নেগেটিভ নাবাচক, আর ইন্টারোগেটিভ প্রশ্নবোধক, যখন আমরা প্রশ্ন করে বলতে চাই। তো এই কথাগুলো বেস করে আছে প্রেজেন্ট পাস্ট ইনডেফিনাইট বা সিম্পল পাস্ট টেন্সের উপরে, সিম্পল পাস্ট। তো আর একটা কথা বলেছিলাম যে আমাদের স্পোকেন ইংলিশ বলার ক্ষেত্রে যে টেন্সগুলো সবথেকে বেশি কাজে লাগে, প্রেজেন্টের 3টে কাজে লাগে, প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। আর পাস্টের সবথেকে পাস্ট ইনডেফিনাইটটাই কাজে, পাস্টের সবথেকে পাস্ট ইনডেফিনাইট বা সিম্পল পাস্ট টেন্সটাই সবথেকে বেশি কাজে লাগে কথা বলতে গেলে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে। ফিউচার ইনডেফিনাইটটা তো ভবিষ্যতের কথা বলতে গেলে লাগে। এবার ব্যাপারটা হচ্ছে যে এই পাস্ট ইনডেফিনাইট বা সিম্পল পাস্ট আমরা গঠন করব কী করে, আমরা যখন বাক্যগুলোকে কনভার্ট করব, আমাদের মাথায় যখন আসবে, যখন আমরা কনভার্ট করব, তখন করবোটা কীভাবে, আর কী ধরনের বাক্যকে আমরা বুঝি যে পাস্ট ইনডেফিনাইট। অ্যাকচুয়ালি যে কোনো অতীতের কথাই যেটা হয়তো সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যেও পড়বে, সেটাও স্পোকেন ইংলিশের ক্ষেত্রে অনেক সময় কিন্তু আমরা পাস্ট ইনডেফিনাইট বা সিম্পল পাস্টে বলি, সিম্পল পাস্টে বলে দিই। বলার জন্য ওরকম ব্যাপার নেই, কারণ লিখতে গেলে যতটা গ্রামার মেনটেন করতে হয়, বলার ক্ষেত্রে কিছু ছাড় থাকে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে। তো স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আমরা সাধারণত অতীতের কথাগুলোকে সব পাস্ট ইনডেফিনাইট বা সিম্পল পাস্টে ফেলে দিই, ওটাই লোকে বুঝতে পারবে। এবার আমি নিয়মটা আগে লিখি, তারপর বলছি কোন ধরনের বাক্যগুলোকে আমরা সিম্পল পাস্টের মধ্যে বলি বা পাস্ট ইনডেফিনাইটের মধ্যে বলি। আগে নিয়মটা লিখে নিই। হ্যাঁ দেখো, নিয়মটা কি, পাস্ট ইনডেফিনাইট বা সিম্পল পাস্টের নিয়মটা একদম সিম্পল। সাবজেক্ট প্রথমে বসে, সাবজেক্ট, এই যে সাবজেক্ট লিখেছি, বাক্যের যে কর্তা সেটা বলবো প্রথমে। তারপর ভার্বের সেকেন্ড ফর্ম কি লিখেছি, ভার্বের সেকেন্ড ফর্ম বা ভি2 বা ভার্বের পাস্ট ফর্ম। অ্যাকচুয়ালি ভার্বের 3টে করে রূপ হয়, ওটাকে কনজুগেশন অফ ভার্ব বলে, 3টে করে রূপ হয়। কী ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। আর মডার্ন ইংলিশে আজকে বর্তমানে বোঝানোর জন্য বলেই দেওয়া হয় ভার্বের 5টা ফর্ম। কী V1 V2 প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, V3 পাস্ট পার্টিসিপল ফর্ম, V4 হচ্ছে আইএনজি ফর্ম, ভার্বের সাথে যে আইএনজি লাগানো হয়, আর V5 হচ্ছে ভার্বের সাথে যখন S/S লাগানো হয়। এই জন্য বলেই দেওয়া হয় ভার্বের 5টা ফর্ম। কিন্তু অ্যাকচুয়ালি কনজুগেশন অফ ভার্ব যেটা তোমাদের গ্রামার বইও থাকে, সবার গ্রামার বইয়ে থাকে একদম ছোটো নিচু ক্লাস থেকে, সেখানে ভার্বের 3টে করে রূপ থাকে, গো এন্ড গান, টেক টুক, টেকেন, পুট। এই যে গো ওয়েন্ড গান, এই ওয়েন্ডটা হচ্ছে ভার্বের V2 বা সেকেন্ড ফর্ম,
কাম কেম কাম, এই কেমটা হচ্ছে ভার্বের ভি2 বা সেকেন্ড ফর্ম, ভার্বের সেকেন্ড ফর্ম। তো এই ভার্বের সেকেন্ড ফর্মটা বসবে, তাহলে কি হলো, প্রথমে বসবে সাবজেক্ট, তারপর ভার্বের সেকেন্ড ফর্ম, তারপর ডাইরেক্ট অবজেক্ট, তারপর অবজেক্ট বা এক্সটেনশন, তারপর বসবে অবজেক্ট বা এক্সটেনশন, বাক্যের এক্সটেনশন। তো এই একদম সিম্পল নিয়ম। তাহলে কীরকম, মানে একটা দুটো বলি, হ্যাঁ আর কি, আর যে বললাম অতীতের কথাগুলো, এই যে সে গেল, আমি বললাম, তুমি এলে, সে ফিরলো, এই ধরনের কথাগুলো, এই ধরনের কথাগুলো সাধারণত আমরা পাস্ট ইনডেফিনাইট বা সিম্পল পাস্টে বলি। এবার যখন টেন্স শেখানো হয়, যখন অ্যাকচুয়ালি তো যে বলেছিলাম না যে টেন্স না শিখলে, উইদাউট টেন্স মানে স্পোকেন ইংলিশ শেখা অসম্ভব ব্যাপার। এবার টেন্স যখন শেখানো হয়েছিল, আমি প্রয়োজন পড়ে প্রত্যেকটা যেদিন যে মানে টেন্সের উপর বেস করে যে বাক্যগুলো আমরা বলা শিখছি, সেইগুলোর যে ডিটেলস ভিডিও ইউটিউবে রয়েছে, ঠিক আছে, আমার এই চ্যানেলের মধ্যেই রয়েছে ডিটেলস যে ভিডিওগুলো, সেই ভিডিওর আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে নিতে পারো। তো পাস্ট ইনডেফিনাইট কী করে বুঝবো, এর পদ্ধতি হচ্ছে ক্রিয়াপদের শেষে ইলো ল লে লাম বা ইলো ইলে ইলাম থাকে, মানে খেলো, খেলো মানে খাইলো, ইলো আছে, বললাম মানে বলিলাম, ইলাম আছে, তুমি আমাকে দিলে, দিলে দিলে ইলে আছে। তো এই ইলো ইলে ইলাম থাকলে সেগুলো পাস্ট ইনডেফিনাইট বা সিম্পল পাস্টের মধ্যে চলে যায় এবং আমরা সেইভাবে বাক্যটা গঠন করি। এটা হচ্ছে মানে নিয়ম। এবার এই স্পোকেন ইংলিশ করতে এসে ওই এখন টেন্সের নিয়ম বোঝাতে শিখলে তাহলে এগুলো বলা হবে না। তো টেন্স যাদের জানা দরকার, যাদের মানে ওই টেন্সের একদম পাস্ট ইনডেফিনাইটের ডিটেলস জানা দরকার, তার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেটা দেখে নেবে যার প্রয়োজন পড়বে। তো এবার কী বলছে, তাহলে কী হলো, সাবজেক্ট, তারপর ভার্বের সেকেন্ড ফর্ম, তারপর অবজেক্ট। এবার সে বাজারে গেল, সে বাজারে গেল, তাহলে প্রথমে কি আছে আমার, আমি কিভাবে বলবো, ধর আমি বলছি, আমাকে কেউ জিজ্ঞাসা করলো হোয়ার ইজ ইউর ফাদার, তোমার বাবা কোথায়, এবার আমি বলবো বাবা বাজারে গেল বা সে বাজারে গেল, তিনি বাজারে গেলেন, তিনি বাজারে গেলেন, মানে সে বাজারে গেল, সেটা যদি কাউকে সম্মান করে বলতে চাই, সম্মান জানিয়ে, তাহলে কী হবে, তিনি বাজারে গেলেন। তো তিনি বাজারে গেলেন আর সে বাজারে গেলের মধ্যে কোনো পার্থক্য নেই। একটা হচ্ছে সে মানে একজন মানে অতটা সম্মান তাকে দিইনি, হি করে বলছি, আবার তিনি বললেও সে হি করেই তো বলবো, মানে ইংরেজিতে ওই সম্মানের কোনো ব্যাপারটা নেই, ইংরেজিতে সবই এক। তো সেক্ষেত্রে এখানে যেটা বলা হয়েছে যে সে বাজারে গেল, সেটাই যদি আমি একটু সম্মান করে বলি তখন কি হবে, তিনি বাজারে গেলেন। তো এবার তিনি বাজারে গেলেন আর সে বাজারে গেল একই কথা, মানে মানে বাংলাতে মানে একজনকে সম্মান বেশি জানানো হলো, কম জানানো হলো, আর ইংরেজিতে তো সবই হি, তিনি বললেও হি, সে বললেও হি, অসুবিধা নেই। তাহলে কি সাবজেক্ট কি লিখবো, হি লিখবো, হি। এবার কি ভার্বের সেকেন্ড ফর্ম বা ভি2, ভার্বের সেকেন্ড ফর্ম বা ভি2 আমরা বলবো। তাহলে আমাকে কেউ জিজ্ঞাসা করেছে হোয়ার ইজ ইউর ফাদার, তা আমি কি বলবো, হি। এবার কি ভার্বের সেকেন্ড ফর্ম, যাওয়া ইংরেজি গো, তাহলে কি বলবো, ওয়েন্ট, ভার্বের সেকেন্ড ফর্ম, হি ওয়েন্ট, হি ওয়েন্ট। এবার কোথায় গেলেন, কোথায় গেছে, হি ওয়েন্ট, তিনি গেলেন কোথায়, বাজারে, কোনো দিকে গেলে টু বসে, এটা প্রিপজিশনের নিয়ম। তো টু মার্কেট, হি ওয়েন্ট টু মার্কেট। তুমি আমাকে মিথ্যে কথা বললে, তুমি আমাকে মিথ্যে কথা বললে, এটা আমাদের তো হতেই পারে। আমরা কাউকে দেখা গেল কেউ আমাকে একজন কথা বলছে, কিছু কথা হচ্ছে, এবার আমি তাকে ইংরেজিতে উত্তরটা দিতে চাই যে তুমি আমাকে মিথ্যে কথা বললে, তাহলে কী হবে, তুমি আমাকে মিথ্যে কথা বললে সাবজেক্ট, প্রথমে লিখবো সাবজেক্ট, তাহলে কী হবে, ইউ, ইউ। এবার এই যে মিথ্যে কথা বললে দুভাবে লেখা যায়, দুভাবে লেখা যায়, কারণ যে মিথ্যে মানে এগুলো কি মিথ্যা, এটা কেন দুভাবে লেখা যায়, লাই, লাই মানে মিথ্যা, আবার লাইটা ভার্ব হয় মানে মিথ্যা কথা বলা। এবার আমি নাউন লাগিয়েও বলতে পারি, নাউন লাগিয়ে যদি বলি তাহলে হবে ইউ টোল্ড এ লাই, ইউ টোল্ড মি এ লাই, তুমি আমাকে একটা মিথ্যে কথা বললে, ইউ টোল্ড মি এ লাই। মানে কেন, কেন টোল্ড মি, টেল মানে কি, টেল মানে বলা, তার পাস্ট ফর্ম মানে ভি2, ভি2 পাশে ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে কী হবে, ইউ টোল্ড, তুমি বললে, কাকে, আমাকে, তার মানে ইউ টোল্ড মি, ইউ টোল্ড মি, অবজেক্ট দিয়ে দিলাম কারণ আমাকে এটা একটা অবজেক্ট, তাহলে ইউ টোল্ড মি, তুমি আমাকে বললে, কি বললে, এ লাই, একটা মিথ্যা, তুমি আমাকে মিথ্যে কথা বললে। আবার এটাকে আবার যদি লাইটাকে যদি ভার্ব হিসাবে লিখতাম, তাহলে ওটার ভি2 বা সেকেন্ড ফর্ম করে দিতাম, তাহলে কী হবে, ইউ লাইড মি, ইউ লাইড মি, তুমি আমাকে মিথ্যে কথা বললে। তাহলে বাক্যটা দুভাবে লেখা যায়, তাহলে কী হবে, একটা হবে টেলকে ধরে নিয়ে ইউ টোল্ড, ইউ টোল্ড মি এ লাই, ইউ টোল্ড মি এ লাই, তুমি আমাকে একটা মিথ্যে কথা বললে। আরেকভাবে কথাটা বলা যায়, সেটা হচ্ছে ইউ লাইড মি, ইউ লাইড মি। কেন, ইউটা হচ্ছে সাবজেক্ট তুমি, তারপর ভার্বের মানে ভার্বের সেকেন্ড ফর্ম বা ভি2, এই যে লাই মানে মিথ্যে কথা বলা, তাহলে লিখে দিলাম লাইড, লাই লাইড লাইড, মিথ্যে কথা বলা, আর হচ্ছে অবজেক্ট হচ্ছে মি, আমাকে, আমাকে মিথ্যে কথা বলেছ।
তো এই হলো, এটা হলো মানে আমরা যখন অ্যাফার্মেটিভে বলি, আমরা যখন কথাগুলো অ্যাফার্মেটিভে বলি, আরও দু একটা দেখে নিচ্ছি। এবার অ্যাফার্মেটিভ লিখে সেই অ্যাফার্মেটিভটি কী করে নেগেটিভ করতে হয় সেটাও বলে দিচ্ছি, আর সেটাকে কীভাবে ইন্টারোগেটিভ করতে হয় সবই করে দেবো একবারে উদাহরণ লিখে। আমি আগে উদাহরণগুলো লিখে নিই। আচ্ছা, একটা উদাহরণ দিয়ে ভালো করে বুঝি, একটা উদাহরণ দিয়ে বিভিন্ন স্টেপগুলো অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভটা কীভাবে হয় সেটা দেখি। একটা উদাহরণ দিয়ে বুঝতে সুবিধা হবে। এবার সেখানে যার যেমন রিকোয়ারমেন্ট, যার যেমন প্রয়োজন পড়বে সে তেমন ভার্ব পুট করতে পারবে, যেভাবে বলতে চাইছো কথা সেই ভার্বটা পুট করতে পারবে। একটা উদাহরণ একটা দেখলেই ব্যাপারটা বোঝা যাবে কে কীভাবে পুট করতে যাবে। এবার মুখে মুখে কিছু বলছি উদাহরণ, তাহলে কী দাঁড়াবে? তুমি আমাকে পেনটা দিলে, হলো। এটা কি আবার আমরা বিশ্লেষণ করব, তুমি আমাকে পেনটা দিলে না, নেগেটিভ হয়ে গেল। এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, তুমি আমাকে পেনটা দিলে। তারপর আলোচনা করব তুমি আমাকে পেনটা দিলে না, হয়ে গেল নেগেটিভ। আর তারপর আলোচনা করব তুমি আমাকে পেনটা দিলে না কেন, বা তুমি কি আমাকে পেনটা দিলে না, বা তুমি আমাকে পেনটা দিলে না কেন, ইন্টারোগেটিভ নিয়ে আলোচনা করব। তাহলে কি হবে? তুমি আমাকে পেনটা দিলে, এটা কি করব? তো প্রথমে সাবজেক্ট লিখলাম ইউ, নিয়ম অনুযায়ী ওখানে কী ছিল, নিয়মটা কী ছিল? প্রথমে ইউ, তারপর ভার্বের সেকেন্ড ফর্ম বা V2, তারপর অবজেক্ট। তাহলে ইউ, এবার কি দেওয়া ইংরেজি গিভ, তাহলে কি হবে? ইউ গেভ। ইউ গেভ কাকে দিলে? আমাকে। তুমি আমাকে পেনটা দিলে, তাহলে ইউ গেভ মি। ইউ গেভ মি পেনটা, দ্য পেন। এখানে এ পেন হবে না, কারণ একটা পেন তো লিখিনি, একটা পেন লিখিনি, পেনটা নির্দিষ্ট করে দিয়েছি। কারণ এ আর এ এন ডি এগুলো আর্টিকেল, এ আর এন হচ্ছে ইনডিফিনাইট আর্টিকেল, ইনডিফিনাইট মানে অনির্দিষ্ট, আর দা হচ্ছে ডেফিনাইট আর্টিকেল। কেন? কারণ এ আর এন যখন বলি একটা পেন, এ পেন, এন আমব্রেলা মানে একটা পেন, একটা ছাতা, কোনটা নির্দিষ্ট তো কিছু নয়, ওগুলো ওই জন্য ওগুলোকে বলা হয় ইনডিফিনাইট আর্টিকেল। আর দা হচ্ছে ডেফিনাইট, কারণ নির্দিষ্ট, দা পেন এই পেনটা, দা আমব্রেলা এই ছাতাটা, এরকম আর কি। তো ওই দাটা হচ্ছে ডেফিনাইট আর্টিকেল। তো এখানে যেহেতু মানে পেনটা বলেছে, মানে ডেফিনাইট করা আছে, ওই জন্য তুমি আমাকে পেনটা দিলে, তাহলে কি লিখলাম? ইউ গেভ মি দ্য পেন। এবার যদি আমি বাংলায় এখানে একটা জুড়ে দিই, তুমি আমাকে পেনটা দিলে, আমি লিখলাম ইউ গেভ মি দ্য পেন। এবার ধরো এখানে বাংলায় জুড়ে দিলাম তুমি আমাকে পেনটা দিলে না, তুমি আমাকে পেনটা দিলে না। এবার কি করব? তাহলে আমাকে তো একটা নো বা নট লাগাতে হবে। এবার আমাদের এই যে নেগেটিভ সেন্টেন্স বলা বা লেখার জন্য দুটো ওয়ার্ড ব্যবহার করতে হয়, একটা হচ্ছে নো অথবা নট। একটা নো আর না নট, নো মানেও না, নট মানেও না। এবার নো আর নটের মধ্যে একটা পার্থক্য আছে, এই নো ভার্সেস নট, মানে নো কোথায় বসে, নট কোথায় বসে, এরও একটা ভিডিও করে দেওয়া আছে, তার লিঙ্কও আমি এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এটার দেখে নেবে। তাও মুখে একবার বলে দিই, নো ব্যবহার করার জন্য সাহায্যকারী ক্রিয়ার প্রয়োজন নেই। নো ব্যবহার করার জন্য সাহায্যকারী ক্রিয়ার প্রয়োজন নেই। সোজা মূল ভার্বের পরে নো বসিয়ে দেওয়া যায়, মূল ভার্ব আর অবজেক্টের মধ্যে নো বসিয়ে দেওয়া যায়। কিন্তু নট ব্যবহারের জন্য সাহায্যকারী ক্রিয়া বা অক্সিলারি ভার্ব মাস্ট লাগবেই, কারণ নটটা অক্সিলারি ভার্ব আর মূল ভার্বের মাঝখানে বসে। নট বসানোর জন্য অক্সিলারি ভার্ব মাস্ট লাগবেই, অক্সিলারি ভার্ব বলো, হেল্পিং ভার্ব বলো, সাহায্যকারী ক্রিয়া বলো, ওটা লাগবেই। কিন্তু নো এর জন্য সাহায্যকারী ক্রিয়ার প্রয়োজন পড়ে না, নোটা মূল ভার্ব আর কি বলে অবজেক্টের মধ্যেই বসে যায়। যেমন আমি একটা উদাহরণ লিখি, দেখো উদাহরণটা লিখে মুছে দিচ্ছি। ধরো আমার পেন নেই, আমার কাছে পেন নেই, তাহলে কি হবে? এটা লেখা যেতে পারে আই হ্যাভ নো পেন, আমার কাছে কোনো পেন নেই। আই হ্যাভ নো পেন, আমার কাছে কোনো পেন নেই। এখানে দেখো, এখানে নোটা ব্যবহার করা হলো, এখানে কিন্তু নট লিখতে পারবো না, আই হ্যাভ নট পেন হবে না, ওটা ভুল কথা। আই হ্যাভ নট পেন হয় না, তাহলে আই হ্যাভ নো পেন, আমার কাছে কোনো পেন নেই। তাহলে এখানে নট ব্যবহার করা যাবে না, এখানে নই ব্যবহার করতে হবে, কারণ এই হ্যাভটা কিন্তু মূল ভার্ব, এই হ্যাভটা কিন্তু এখানে মেন ভার্বের কাজ করেছে, আর এটা অবজেক্ট। তাহলে মেন ভার্ব আর অবজেক্টের মাঝখানে যদি কখনো বসাতে হয় তখন নো বসে। কিন্তু যদি আমাকে নট ব্যবহার করতে হয়, নট ব্যবহার করতে গেলে কিন্তু অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ক্রিয়া বা হেল্পিং ভার্ব যেটা বলো সেটা প্রয়োজন পড়ে। এটাকে যদি আবার লিখতে হয় আমার কাছে কোনো পেন নেই, তাহলে কি হবে? যদি আমি নট দিয়ে লিখি তাহলে হবে আই ডু নট হ্যাভ এনি পেন, তখন বাক্যটা হয়ে যাবে। যদি নট ব্যবহার করতে চাই তাহলে হবে আই ডু নট হ্যাভ এনি পেন, আমার কাছে কোনো পেন নেই। দেখো দুটা সাহায্যকারী ক্রিয়া এখানে, আর এই হ্যাভটা হচ্ছে মূল ক্রিয়া, দুটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর হ্যাভটা হচ্ছে মেন ভার্ব। এই অক্সিলারি ভার্ব আর মেন ভার্বের মাঝখানে নট বসানো যায়, এখানে আবার নো লেখা যাবে না। এখানে কিন্তু এখানে যদি কেউ লেখে যে বা যদি কেউ বলে আই ডু নো হ্যাভ এনি পেন, সেটা কিন্তু কথাটা ভুল। আই ডু নো হ্যাভ হয় না, আই ডু নট হ্যাভ হবে।
কারণ এটা জেনে রাখতে হবে, নো বসে যখন মেন ভার্ব আর অবজেক্টের মাঝখানে বসানো হয়, যখন সাহায্যকারী ক্রিয়া প্রয়োজনই পড়ে না তখন নো বসানো হয়, আর যখন সাহায্যকারী ক্রিয়া থাকবে আর যখন নট বসাতে হবে তখন সাহায্যকারী ক্রিয়া একটা লাগবেই, সাহায্যকারী ক্রিয়া একটা লাগবেই। সাহায্যকারী ক্রিয়াকে এনে তারপর সাহায্যকারী ক্রিয়া আর হচ্ছে মেন ভার্ব মূল ভার্বের মাঝখানে নটটা বসাতে হয়, তাহলে বাক্যটা নেগেটিভ হয়। ব্যাপারটা বোঝাতে পারলাম? এবার এটা মুছে দিই। এবার এখানে যদি এই যে এখানে কি লিখেছিলাম, তুমি আমাকে পেনটা দিলে না, তুমি আমাকে পেনটা দিলে না, ভালো কথা। এখানে তো শুধু বাংলায় একটা না জুড়ে দিলাম, পুরো ব্যাপারটাই পাল্টে গেল। প্রথমে বলেছিলাম তুমি আমাকে পেনটা দিলে, তাহলে কি হলো, ইউ গেভ মি দ্য পেন, তুমি আমাকে পেনটা দিলে। এবার তুমি আমাকে পেনটা দিলে না, বাংলায় তো একটা শুধু না জুড়ে দিয়েছি, হয়ে গেছে। কিন্তু ইংরেজিতে হবে না। ইংরেজিতে কি বললাম তাহলে এইমাত্র, যে নট লাগানোর জন্য অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া বা হেল্পিং ভার্ব যাই বলো, এটা কিন্তু মাস্ট প্রয়োজন, লাগবেই, ওটা ছাড়া তুমি নট ব্যবহার করতে পারবে না। এবার তাহলে বলবে এই যে এইখানে তো সাহায্যকারী ক্রিয়াই নেই, অক্সিলারি ভার্বই নেই, তাহলে কি করে হবে? হ্যাঁ, এটার একটা ব্যাপার আছে। একটা কথা মনে রাখবে, আমরা বাঙালিদের মধ্যে একটা প্রবাদ আছে, দেখবে সবার বাড়িতে বলে, আমাদের মা মাসিমা কাকিমা ঠাকুমা সবাই বলে, যার কেউ নেই তার ভগবান আছে, যার কেউ নেই তার ভগবান আছে। তেমন ইংরাজিতে যার সাহায্যকারী ক্রিয়া নেই, যদি প্রয়োজন পড়ে তাহলে ডু ডাজ ডিড আছে, মানে ডু আছে। ওই ডাজ ডিডটা ডুয়েরই তো এক একটা রূপ, যেমন আমাদের ভগবানের রূপ আছে না, শ্রীকৃষ্ণই সব, তার বিভিন্ন এবার রূপ, ঠিক আছে। জগন্নাথ বলো, নিমাই বলো, কালী বলো, দুর্গা বলো, সবই শ্রীকৃষ্ণেরই রূপ, শ্রীকৃষ্ণই মানে একমদ্বিতীয়। তো যাই হোক, সেটা ধর্মকথা, মানে আমাদের ধর্মে আছে আর কি। তো সেই জন্য বলছি, তো ওই যে কি বললাম, মানে যার কেউ নেই তার যেমন ভগবান আছে, এটা বাংলায় প্রবাদ, ঠিক তেমনি যার সাহায্যকারী ক্রিয়া নেই তার যদি প্রয়োজন পড়ে তাহলে ডু আছে। এবার ডুয়ের বিভিন্ন রূপ হচ্ছে ডাজ ডিড, ডু ডাজ ডিড, আবার ডু ডিড ডান, ঠিক আছে। ডানটা লাগে না, ডানটা নাবাচক বাক্যের জন্য লাগে না, নাবাচক বাক্যের জন্য লাগে ডু ডাজ আর ডিড। তবে ডাজটা একদম সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের যখন আমরা বাক্য গঠন করে বলি তখন ডাজটা লাগে। ডাজের এখানে কোনো কাজ নেই, এখানে পাস্ট মানে পাস্ট সিম্পল পাস্ট মানে বা পাস্ট ইনডিফিনাইটে শুধু ডিডটা লাগে, আর ডু আর ডাজ এটা একদম প্রেজেন্টে, সিম্পল প্রেজেন্টে বা প্রেজেন্ট ইনডিফিনাইটে লাগে, ওটার এখানে কোনো কাজ নেই। তাহলে কী হবে, এখানে একটা আমাকে তাহলে অক্সিলারি ভার্ব আনতে হবে, মেন ভার্ব আর অক্সিলারি ভার্বের মাঝখানে একটা নট লাগাতে হবে। তো অক্সিলারি ভার্ব নেই, তাই কী আনবো, ডু আনবো। ডুটা এনে কী করবো, ডুয়ের পাস্ট ফর্মটা বসাবো। তাহলে যে তুমি আমাকে পেনটা দিলে না, এটা কি হবে, এটা হয়ে যাবে ইউ। তাহলে কী লিখবো, ইউ কী লিখবো, যেহেতু পাস্ট সিম্পল পাস্ট এটা, তাহলে লিখবো ইউ। আচ্ছা, ডু নট ডি লিখি, ইউ ডু নট, তারপর কি আছে, গেভ, ইউ ডু নট গেভ মি, ইউ ডু নট গেভ মি দ্য পেন। তাহলে ইউ ডু নট গেভ মি দ্য পেন, তুমি আমাকে পেনটা দিলে না, হলো না। কেন হলো না, কারণ এটা তো পাস্ট। এই যে ইউ গেভ মি দ্য পেন, তুমি আমাকে পেনটা দিলে, বলবে হ্যাঁ পাস্ট তো কী হয়েছে, ভার্বের ভিটু তো রয়েছে, ভার্বের সেকেন্ড ফর্ম তো রয়েছে, না ভার্বের সেকেন্ড ফর্ম থাকবে না, তাহলে ভগবান রাগ করবে না। ব্যাপারটা হচ্ছে ভগবানকে দিয়ে ডেকেছি মানে ডুটাকে, যার কেউ নেই তার ভগবান আছে, তাহলে ডুটাকে ডেকেছি। এবার ডু কী করবে, এবার ডুটাকে যদি আমি নর্মাল রেখে দিই, আমি নিজে মাথায় বোঝাবো লাভ আছে, ভগবানের ক্ষমতা বেশি, ভগবানের মাথায় চাপিয়ে দেবো, তাহলে কী হবে, এটা হবে ডিড। আর এটা কী হবে, এটা একদম প্রেজেন্ট ফর্মে চলে আসবে, প্রেজেন্ট ফর্মে, কারণ ভক্তের বোঝা ভগবান বয়। বাংলার আর একটা প্রবাদ আছে, ভক্তের বোঝা ভগবান বয়। তা আমরা তো ভক্ত লোক, আমরা তার বোঝা মাথায় বোঝা ছিল গিয়ে, সে কেন বইতে যাবে, তা ভগবান বইবে। এবার এর বোঝাটা, এর পাস্টের বোঝাটা ভগবানের ঘাড়ে চলে গেছে, ডুয়ের ঘাড়ে চলে গেছে, দুটো ডিড হয়ে গেছে। এবার বোঝা যদি মাথা থেকে চলে যায়, তারপর রইলো কি, থাকলো কিছু, তাহলে এর মাথায় তার বোঝা নেই, ভক্তের মাথায় বোঝা নেই, ভগবানের মাথায় চলে গেছে। ওই জন্য ভক্ত এখন পুরো ফ্রি। ইউ ডিড নট গিভ মি দ্য পেন, তাহলে আমরা কি বলবো, যদি আমাকে হেবাচকে বলতে হয়, মানে তুমি আমাকে পেনটা দিলে, ইউ গেভ মি দ্য পেন, তুমি আমাকে পেনটা দিলে না, ইউ ডিড নট গেভ মি দ্য পেন। আমার কাকা দিল্লি থেকে ফিরলো, আজ আমার কাকা দিল্লি থেকে ফিরলো, তাহলে কী হবে, টুডে মাই আঙ্কেল কেম ব্যাক অথবা রিটার্নড, টুডে মাই আঙ্কেল কেম ব্যাক অথবা রিটার্নড ফ্রম দিল্লি, আজ আমার কাকা দিল্লি থেকে ফিরলো। এইবার ফিরলো না, আজ আমার কাকা দিল্লি থেকে ফিরলো না, কি বলবো, তাহলে টুডে মাই আঙ্কেল ডিড নট কাম ব্যাক অথবা ডিড নট রিটার্ন। এবার আর কিন্তু কেম ব্যাক বলছি না, দেখো ওখানে কি বলছিলাম, টুডে মাই আঙ্কেল কেম ব্যাক অথবা রিটার্নড ভার্বের সেকেন্ড ফ্রম দিল্লি। কিন্তু যখন নাবাচক বলছি তখন কি বলছি, টুডে মাই আঙ্কেল ডিড নট কাম ব্যাক,
সোজা প্রেজেন্টে চলে এসেছি, কারণ ওই যে ভক্তের বোঝা ভগবানের ঘাড়ে, দুটা ডিড হয়ে গেছে। তাহলে দ্য টুডে মাই আঙ্কেল ডিড নট কাম ব্যাক অথবা রিটার্ন ফ্রম দিল্লি। আজকে আমার কাকা দিল্লি থেকে ফিরল না, আজ আমার কাকা দিল্লি থেকে ফিরল না, সে আজ বাজারে গেল না। ঠিক আছে, সে আজ বাজারে গেল, যে বলেছিলাম সে বাজারে গেল, তাহলে কী হবে, সে আজ বাজারে গেল, তাহলে ওটা কী লিখেছিলাম, হি ওয়েন্ট টু মার্কেট, সে বাজারে গেল। আর সে বাজারে গেল না, কী হবে, হি ডিড নট গো টু মার্কেট। কেন গো হলো, ওই যে ভক্তের বোঝা ভগবানের ঘাড়ে, দুটা ডিড হয়ে গেছে, তাহলে হি ডিড নট গো টু মার্কেট, সে আজ বাজারে গেল না। তো এটা আমার মাথায় একবার সিম্পল উদাহরণ দিয়ে আমি জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে, মানে আই এম ট্রাইং টু টিচ বাই সিম্পল এক্সাম্পলস, সাম সিম্পল এক্সাম্পলস। এবার যার যেমন মনে হবে, যে যার যেমন রিকোয়ারমেন্ট আছে, যার যেমন প্রয়োজন আছে, কী বলবে, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করে দুম করেই তো, মানে যুদ্ধ আমি কিছুই শিখি নাই, প্র্যাকটিস করি না, দুম করে যুদ্ধক্ষেত্রে নেমে গিয়ে চলো হারে রেডে করে যুদ্ধ করবো, সেটা তো আর হয় না। প্র্যাকটিস তো করতেই হবে, বিভিন্ন একটা দুটো ভার্ব নিজের মতো করে ভেবে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে তাহলে ব্যাপারটা সরগর হয়ে যাবে, যে কোনো জিনিস মাথায় যোগানটা চলে আসবে। মানে কোনো কিছুই জানি না, দুম করে যুদ্ধক্ষেত্রে নেমে পড়ে আয় 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 দেখে নেবো করতে গেলে একটু পরে গল্প শেষ হয়ে যাবে, যুদ্ধই শেষ। তো ব্যাপারটা বোঝা গেল। তা আমি একটা সিম্পল, আমার যে এক্সাম্পল মাথায় আসছে আমি সেই সিম্পল ভার্ব দিয়ে বলে যাচ্ছি। এবার যার যেমন রিকোয়ারমেন্ট হবে সে তেমনভাবে বসিয়ে নেবে ওখানে, বা যদি কারো প্রয়োজন পড়ে সে কমেন্ট করতে পারো। যদি কোনো ভার্ব দিয়ে মনে হয় যে এই বাক্যটা কী হবে বুঝতে পারছি না, বা এটা বানিয়েছি ঠিক হচ্ছে কি না বুঝতে পারছি না, তাহলে সে কমেন্ট করতে পারো, তাহলে সেখানে বলে দেবো, সেখানে ওটা বলে দেওয়া হবে। ঠিক আছে, এবার এটাকে যদি প্রশ্নবোধক করতে হয়, তুমি আমাকে পেনটা দিলে না কেন, ধরো এখানে যদি হয় তুমি আমাকে পেনটা দিলে না, এবার এটা কেন লিখে দিই, তুমি আমাকে পেনটা দিলে না কেন। এবার এটা কি করলাম, যে হ্যাবাচক থেকে নাবাচক, হ্যাবাচক বললে নর্মাল সাবজেক্ট, ভার্বের সেকেন্ড ফর্ম বা V2, তারপর অবজেক্ট, আর নাবাচক করলে সাবজেক্ট, তারপর একটা অক্সিলারি ভার্ব। যেহেতু এখানে কিছু থাকে না সিম্পল পাস্টে, অতএব ডুকে নিয়ে এসে ডিড করে দেওয়া হয়, তারপর নট লেখা হয়, তারপর ভার্বের যে সেকেন্ড ফর্ম বা V2টা ছিল সেটা প্রেজেন্ট হয়ে যায়। তার জন্য একটা গল্প বললাম মনে রাখার জন্য, ভক্তের বোঝা ভগবান বয়, ওই ডুয়ের ঘাড়ে বোঝাটা চলে যাবে, তা ভার্বটা প্রেজেন্টে একদম সিম্পল ফর্মে চলে আসবে, প্রেজেন্ট হয়ে যাবে, তারপর অবজেক্ট। এটা হলো নাবাচক। এবার প্রশ্নবোধকের নিয়ম কি, আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়ম কি, ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়মও এখানে দেওয়া আছে, আমার ভিডিও সেকশনে করা আছে, ওখানে গেলে দেখতে পেয়ে যাবে, বা যদি প্লে লিস্টে যাও গ্রামার সেকশনে আছে। ইন্টারোগেটিভ সেন্টেন্স কী করে করতে হয়, সাহায্যকারী ক্রিয়াটা আগে চলে আসে, অক্সিলারি ভার্বটা আগে চলে আসে, মাস্ট। অক্সিলারি ভার্ব কিন্তু লাগবেই প্রশ্নবোধক করতে গেলে, মানে ইন্টারোগেটিভ বলতে গেলে বা লিখতে গেলে। এবার বলবো যদি না থাকলে কোনো কথা নাই, না থাকলে যার কেউ নেই তার ভগবান আছে, ভগবান চলে আসবে, ডু চলে আসবে, দিয়ে ডু বসিয়ে দেওয়া হবে। ডুয়ের এবার যে রূপটা লাগবে, যেই টেন্সে যে রূপটা লাগার কথা, এখানে পাস্ট ইনডিফিনাইট বলে ডুটাকে ডিড করা হচ্ছে, তো যেখানে যেমন রূপটা লাগবে। আর হচ্ছে আর কি, আর যদি ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কোশ্চেন করতে হয়, এখানে যেমন ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কোশ্চেন করতে হবে, কেন তুমি আমাকে পেনটা দিলে না কেন, কোথায় ডব্লিউএইচ ওয়ার্ডটা চলে আসছে, এই কেনটা, কেন মানে হচ্ছে হোয়াই, আর যদি কেনটা না থাকতো, তুমি কি আমাকে পেনটা দিলে না, তাহলে কি হতো, আগে ওটা দিয়ে করি, কেনটা বাদ দিই, তাহলে কি হবে, কেনটা বাদ দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে যদি করি তুমি কি আমাকে পেনটা দিলে না, এখানে প্রশ্ন করে দিলাম, তুমি আমাকে পেনটা দিলে না, হলো তুমি কি আমাকে পেনটা দিলে না, এটাকে যদি প্রশ্ন করি তাহলে কি হবে, নর্মাল এই ডিডটা আগে চলে আসবে, তাহলে এই ডিডটা নর্মাল আগে চলে আসবে, এখানে চলে আসবে, ডিডটা আগে চলে এলো, এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন হয়ে গেল, ব্যাস হয়ে গেল ইন্টারগেটিভ। তাহলে কি হবে, ডিড ইউ, এবার কি আবার ডিড উচ্চারণ করবে নাকি, ডিড ইউ ডিড নট হবে, কারণ ডিড তো চলে এসছে এখানে, ডিড তো এখান থেকে উড়ে গেছে, ডিড তো এখান থেকে ফুটে গেছে, ফুটে গিয়ে এখানে চলে এসছে, তাহলে কি হবে, ডিড ইউ নট গিভ মি দ্য পেন, তুমি কি আমাকে পেনটা দিলে না, ডিড ইউ নট গিভ মি দ্য পেন, তুমি কি আমাকে পেনটা দিলে না। এটাকে যদি হ্যাবাচক প্রশ্ন করতে হতো, তুমি কি আমাকে পেনটা দিলে, তাহলে নটটা হবে না। আবার যদি বলো যে তুমি কি আমাকে পেনটা দিলে, নাটা বাদ, তখন কি হবে, তখন এই নটটা উঠে যাবে, তাহলে কি হবে, ডিড ইউ গিভ মি দ্য পেন, তুমি কি আমাকে পেনটা দিলে, কারণ নায়ক তো কোনো গল্পই নেই ওখানে, তাহলে নটের কোনো ব্যাপার নেই, বোঝা গেল। তাহলে তুমি কি আমাকে পেনটা দিলে, ডিড ইউ গিভ মি দ্য পেন, তুমি কি আমাকে পেনটা দিলে না, ডিড ইউ নট গিভ মি দ্য পেন, তখনই নটটা বলবো, হলো। এইবার একটা প্রশ্ন হচ্ছে, তাহলে এটা একটুখানি এখানে সরিয়ে লিখি, আর না বোঝা যাবে না, তাহলে কি ইউ, এটা ধরো ইউ, আর নীল কালিতে এখানে লেখা ছিল ডিডটা,
হলো। এবার এবার আমি বলছি, এবার আছে এখানে কেন, এবার আছে এখানে কেন, এবার আছে কেন, এইটা ইনভ্যালিড হয়ে গেল, এইটা ইনভ্যালিড। এবার কি, এবার প্রশ্নটা কি হচ্ছে, তুমি আমাকে পেনটা দিলে না কেন, তুমি আমাকে পেনটা দিলে না কেন, কেন ইংরেজি কি, কেন ইংরেজি হোয়াই, তুমি আমাকে পেনটা দিলে না কেন, কেন ইংরেজি, কেন ইংরেজি হোয়াই, তাহলে কি হবে, নর্মাল এর আগে একটা হোয়াই বসে যাবে, নর্মাল এর আগে একটা হোয়াই বসে যাবে, আর কিচ্ছু হবে না। তাহলে তুমি আমাকে পেনটা দিলে না কেন, হোয়াই ডিড ইউ নট গিভ মি দ্য পেন, তুমি আমাকে পেনটা দিলে না কেন, আমাকে আমি আমি ধরো কাউকে জিজ্ঞাসা করছি তুমি আমাকে পেনটা দিলে না কেন, আমার পেনটা দিলে না কেন, তাহলে কী হবে, হোয়াই ডিড ইউ নট গিভ মি দ্য পেন, ব্যাপারটা বোঝা গেল। তাহলে প্রশ্নবোধক করতে গেলে সাহায্যকারী ক্রিয়াটা বা অক্সিলারি ভাবটা আগে চলে আসে। যদি শুধু সাহায্যকারী ক্রিয়া দিয়ে প্রশ্ন হয়, মানে যে প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দিয়ে করা যায়, যেমন ধর তুমি কি আমাকে পেনটা দিলে, হ্যাঁ না উত্তর করা যাবে, তুমি কি আমাকে পেনটা দিলে না, হ্যাঁ অথবা না, হ্যাঁ অথবা না দিয়ে উত্তর করা যাবে, কিন্তু তুমি আমাকে পেনটা দিলে না কেন, এখন আর হ্যাঁ বা না দিয়ে করা যাবে না, কারণ এখানে ডব্লিউএইচ ওয়ার্ড যোগ হয়ে গেছে, ডব্লিউএইচ ওয়ার্ড যোগ হয়ে গেছে। তো যেখানে আমাদের ডব্লিউএইচ ওয়ার্ডের প্রয়োজন নেই সেখানে আমরা কি করবো, শুধু সাহায্যকারী ক্রিয়াটাকে আগে নিয়ে গিয়ে বলবো। আমি যদি কাউকে মানে মানে জিজ্ঞাসা করতে চাই তুমি আমাকে মিথ্যে বললে কেন, হোয়াই ডিড ইউ টেল মি এ লাই, হোয়াই ডিড ইউ টেল মি এ লাই, অথবা হোয়াই ডিড ইউ লাইড মি, তুমি আমাকে মিথ্যে কথা বললে কেন, ব্যাপারটা বোঝা গেল। তাহলে এই হলো মানে, আবার যদি এমনি বলি তুমি কি আমাকে মিথ্যে বললে, তুমি কি আমাকে কথাটা মিথ্যে বললে, তাহলে কি হবে, ডিড ইউ টেল মি এ লাই, ডিড ইউ টেল মি এ লাই, তুমি কি আমাকে মিথ্যে বললে, তখন কি হলো, তখন সাহায্যকারী ক্রিয়ার প্রয়োজন নেই, ওখানে সাহায্যকারী ক্রিয়া বলছে, তখন ডব্লিউএইচ ওয়ার্ডের প্রয়োজন নেই, কারণ তুমি কি আমাকে মিথ্যে বললে এর উত্তরটা হ্যাঁ না দিয়ে করা যায়, অর্থাৎ ওখানে কী যাবে, ডিড ইউ টেল মি এ লাই, তুমি কি আমাকে মিথ্যে বললে, বোঝা গেল। তো এই হলো আমরা যখন সিম্পল প্রেজেন্টে বা সিম্পল প্রেজেন্টে বলছি, সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিটে যখন আমরা কথা বলি তার অ্যাফার্মেটিভ কীরকম হয়, নেগেটিভ কীরকম হয়, ইন্টারোগেটিভ কীরকম হয়, আমি একটা দুটো উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করলাম, কারণ আমরা তো সারাদিনে হাজার হাজার কথা বলি, আমরা সারাদিনে লট আমরা প্রচুর কথা বলি, ঠিক আছে, মানে উই সে লট অফ সেন্টেন্সেস ইন এ ডে, আমরা একটা দিনে মানে কত যে কথা বলি তার কোনো ঠিক নেই, সেইগুলো তো সব বলা সম্ভব না। আমি একটা দুটো সাধারণ সিম্পল উদাহরণ দিই যেগুলো আমার মনে হলো আমি বললাম। এবার যার যেমন রিকোয়ারমেন্ট আছে সে সেখানে তেমন ভার পুট করে প্র্যাকটিস করতে হবে। যে বললাম না, প্র্যাকটিস নেই কিছু নেই, মানে কোনো কিছুর মধ্যেই আমি নেই, দুম করে আমি ইংরেজিতে কথা বলবো তাহলে তো অবস্থা সাংঘাতিক হয়ে যাবে, সেই ইংরেজি সাংঘাতিক ইংরেজি হবে। ভুল আমাদেরও হয়, ভুল আমরাও বলি, আমিও বলছি যে দু একটা ভুল বেরিয়ে যাচ্ছে, আমি নিজেও বুঝতে পারছি বলার পরে ভুলে যাচ্ছে, কারণ আমারও তো সেই অভ্যাসটা নেই, আমি নিজেও তোমাদেরকে বলার সাথে সাথে শেখানোর সাথে সাথে আমি নিজেও তো শিখছি, ব্যাপারটা শেখার চেষ্টা করছি, আরও কনফিডেন্সটা বাড়ানোর চেষ্টা করছি, এটা আমি প্রথম দিনই বলেছিলাম। তো এই নিজেদেরকে প্র্যাকটিস করতে হবে, নিজেরা ওখানে ওয়ার্ড কিছু পুট করে, নিজেরা ভার্ব কিছু পুট করে প্র্যাকটিস করবে। তারপর যদি সন্দেহ থাকে কমেন্ট করতে পারো যে এই বাক্যটা কি ঠিক হচ্ছে, এই বাক্যটা কেমন হবে, যদি কমেন্ট করো আমি বলে দেবো। আমার জানা থাকলে একটা কথা বারবার বলি, আমার জানা থাকলে তো বলবোই, না জানা থাকলে জেনে নিয়েও বলবো, কিছু না কিছু কায়দায় ঠিক বলবোই। ওকে, তাহলে আজকের মতো এটুকুই, গুড বাই।